আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম সুজুকি জিক্সার এফআই ডিস্ক এই বাইকটা সম্পর্কে। আমি এখন পর্যন্ত বাইকটা চালিয়েছি প্রায় 14,000 কিলোমিটার। তো আজকে এই বাইকটা সম্পর্কে আপনাদেরকে এমন কিছু তথ্য দিব যা আমি ব্যবহার করার পরে আমার অভিজ্ঞতার আলোকে পেয়েছি। তো ভিডিওটা বেশি লং না করে আমি সরাসরি ভিডিওর মূল বিষয়বস্তুতে চলে যাই। তবে তার আগে একটা প্রশ্ন করে যাই, এই বাইকটি সুজুকি জিক্সার এফআই ডিস্ক 2.5 লক্ষ টাকা প্রাইসে এখনও অর্থাৎ 2026 সালে এসে কি কেনা ঠিক হবে নাকি হবে না? এই প্রশ্নের উত্তর আমি এখন দেব না, ভিডিও শেষ অংশে আপনারা এটার উত্তর পাবেন ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত অপেক্ষা করুন, ভিডিওটা দুজনে দেখবেন ইনশাআল্লাহ। প্রথমে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদেরকে বেসিক কিছু তথ্য দিব ইনশাআল্লাহ। আমি এই বাইকটা কতদিন যাবত ব্যবহার করছি, কত কিলোমিটার চালিয়েছি? আমি এখন পর্যন্ত এই বাইকটা চালিয়েছি প্রায় 14,000 কিলোমিটার, এবং এটি চালাতে আমার সময় লেগেছে, বা আমি ব্যবহার করছি এখন পর্যন্ত প্রায় 3.5 বছর বা 3 বছর হবে। তো আমি সাধারণত এই বাইকটা দিয়ে কোথায় কোথায় ট্যুর করতাম, বা কোন কোন রাস্তায় বা কোন কোন অঞ্চলে বাইকটা চালিয়েছি? মূলত আমি বাইকটাকে পাহাড়ি অঞ্চলে বেশিরভাগ সময় চালিয়েছি। আমি ঢাকা শহর বা সিটির মধ্যে বাইকটা খুব কমই চালিয়েছি। যদি আমি 14,000 কিলোমিটার বাইকটা চালিয়ে থাকি, তাহলে বলবো যে 10,000 কিলোমিটারই ছিল আমার পাহাড়ি অঞ্চলে রাইড করা, আর হয়তো অন অ্যান এভারেজ 4,000 কিলোমিটার ছিল সিটির মধ্যে রাইড করা। এবং যদি আরও সহজ করে বলি বা আরও স্পেসিফিকভাবে বলি, তাহলে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট, এই জায়গাগুলোতেই সবচেয়ে বেশি বাইক চালিয়েছি আমি। এর বাইরে খুব একটা বাইক চালানো হয়নি, আর সিটির মধ্যে তো খুব কমই বাইক। এবং এখানে আরেকটা মজার বিষয় কি, আমি ম্যাক্সিমাম সময় বাইকটাকে কিন্তু অ্যাভারেজ করলে হয়তো অর্ধেকটা দিনে অর্ধেকটা রাতে চালিয়েছি। সো যখনই ঢাকার বাইরে গিয়েছি তখনই ম্যাক্সিমাম সময় আমি রাতেই ঢাকার বাইরে গিয়েছি। তো সেই হিসেবে বলা চলে যে এই বাইকটা দিয়ে বেশিরভাগ সময় আমার কিন্তু রাতেই ট্যুর করা হয়েছে। তো এখন আসে আপনাদেরকে ইঞ্জিনের ব্যাপারে কিছু ইনফরমেশন দিই, যদিও এগুলো আসলে এখন অনলাইনে ইজিলি পাওয়া যায়, তারপরে একটু খুব শর্ট করে শেয়ার করি। এই বাইকটিতে সুজুকি ব্যবহার করেছে 150 সিসি 150 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভ এফআই ইঞ্জিন। এবং এই বাইকটি পাওয়ার আউটপুট দেয় আপনার ম্যাক্স পাওয়ার আউটপুট হচ্ছে আপনার 14.6 বিএইচপি, এবং টর্ক হচ্ছে আপনার 14 নিউটন মিটার টর্ক। হ্যাঁ, এবং এটা প্রডিউস করতে পারে 6,000 আরপিএমে। বাইকটির ওয়েট হচ্ছে আপনার 135 কার্ব ওয়েট, অর্থাৎ ট্যাঙ্ক ফুয়েল লোড থাকলেও, ফুল ফুয়েল লোড থাকলেও এটা সর্বোচ্চ ওয়েট আসে আপনার 135 লিটার। ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার 12 লিটার্স। হ্যাঁ, এই ট্যাঙ্কটাতে ফুয়েল লোড করতে পারবেন 12 লিটার পর্যন্ত। এবং এই বাইকটি যেটা বলেছিলাম এফআই ডিস্ক, অর্থাৎ এটাতে কিন্তু এবিএস নাই। হ্যাঁ, দুটো ডিস্কেই আপনার এবিএস ফ্রি, এবিএস ছাড়া। ও আরেকটা বিষয় বলতে ভুলে গেছিলাম, এই বাইকটির যে ইঞ্জিন, এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার এয়ারকুল ইঞ্জিন, এটা ফুললি এয়ারকুল। আর এরপরে আপনাদের সাথে কথা বলবো, আরেকটা ইনফরমেশন মিস করে গেছি, সরি। এই বাইকটিতে গিয়ার বক্স হিসেবে 5টা গিয়ার বক্স আছে, 5 স্পিড গিয়ার বক্স। দ্যাটস অল অ্যাবাউট দিস বাইক স্পেসিফিকেশনস। ওকে, এখন কথা হচ্ছে যে এই বাইকটা তো আমি মোটামুটি প্রায় 14,000 কিলোমিটার চালিয়েছি, তো মোটামুটি কিন্তু বেশ লং একটা জার্নি করেছি, বা লং টাইম কিন্তু বাইকটা ব্যবহার করেছি আমি। তো এই যে প্রায় 14,000 কিলোমিটার বাইকটা রাইড করা, অথবা 3.5 বছর বা 3 বছর বাইকটা রাইড করা, এরপর এখন বাইকটা আসলে কীরকম পারফর্ম করে, সত্যি বলতে আমি বাইকের মেনটেন্যান্স যেরকম করেছি, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে মূলত এই বিষয়টার উপর ডিপেন্ড করে এখন ও আমাকে ফিডব্যাকটা দিচ্ছে। এখন পর্যন্ত আমি আজকে পর্যন্ত বলবো যে বাইকটা আমি শোরুম থেকে বের করার পরে আমি যেরকম ডেলিভারি আউটপুট পেতাম এখন পর্যন্ত সেরকমই পাই। অর্থাৎ ফার্স্ট যখন আমি সকালবেলা বাইকটাকে স্টার্ট করি, যখন আমি ফার্স্ট পুল করি, তখন এখনও একদম নতুনের মতো আমাকে রেসপন্স করে, অর্থাৎ খুব তাড়াতাড়ি আমাকে এখনও আগের মতোই রেসপন্সটা করে। তারপর হচ্ছে যে এটার আপনার মাইলেজ বা টপ স্পিড কত, মাইলেজটা একটু পরে বলবো, টপ স্পিড সম্পর্কে কথা বলি। এই বাইকটা থেকে আমি এখন পর্যন্ত টপ স্পিড সর্বোচ্চ পেয়েছি 121, 121 বা 120 এইরকম, এবং সেটা আপনার ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে।
আর এরপরে আরও ওভার স্পিডিং করার কোনো ইন্টেনশন আমার নাই, অর্থাৎ আমার কাছে আসলে 120 স্পিড অনেক, এবং 120 স্পিড উঠাইতে গেলেও আপনার অনেক কি বলবো এটাকে, আপনার এই যে পিক আপটা একদম শেষ পর্যন্ত ধরে রাখা লাগে, আমার দরকার নেই, এত স্পিড করার দরকার নেই। ওয়েল, লেটস টক অ্যাবাউট দ্য মাইলেজ নাও। আমি যেটা বলতেছিলাম একটু আগে, এই বাইকের মাইলেজ কীরকম? এই বাইকের মাইলেজ আসলে আমার দৃষ্টিতে অসাধারণ। এখন পর্যন্ত বলবো যে বাইকের মাইলেজ খুবই ভালো। আমি যদিও মাইলেজ নিয়ে সরাসরি কোনো ভিডিও তৈরি করিনি, তবে আমার ব্যবহারের ভিত্তিতে আমি একটা অ্যাজাম্পশন করতে পারি। এর আগেও হয়তো একটা দুটো ভিডিওতে আমি এই কথাগুলো বলেছিলাম। এই বাইকটা আমাকে এখন পর্যন্ত হাইওয়েতে অ্যাভারেজ 50+ মাইলেজ দেয়। আমি সিটির মধ্যে কখনো এটাকে আমি ক্যালকুলেশন করিনি, ওভাবে চেক করে দেখি নাই, বাট আমি হাইওয়ের কথা বলতে পারি নিঃসন্দেহে এই বাইকটা আপনাকে বা আমাকে এখন পর্যন্ত 50+ দিচ্ছে। এবং এখানে একটা বিষয় অবশ্যই জরুরি, কেন আমাদের এই বাইকগুলো যেহেতু এফআই ইঞ্জিন এবং এই বাইকগুলো সেন্সিটিভ, হ্যাঁ, এফআই টেকনোলজি হওয়ার কারণে যদি বাইকের মধ্যে আপনার ফুয়েলটা ফ্রেশ বা ভালো কোয়ালিটির না হয়, তাহলে সেক্ষেত্রে মাইলেজটা কিন্তু ড্রপ করতেই পারে। এটা খুব কমন একটা ফেনোমেনা, সবাই কিন্তু খুব ভালো মতোই জানে। যেহেতু এফআই টেকনোলজি, তো অবশ্যই এই বাইকটাতে আপনার ভালো মানের ফুয়েল দিতে হবে। এবং আমার ক্ষেত্রে আমি একটু আগে যেটা বলেছিলাম যে আমি ম্যাক্সিমাম সময় হচ্ছে আপনার ঢাকার বাইরে ট্যুর করেছি, তো হাইওয়ে থেকে সবসময় আসলে আমার বাইকে আমি ফুয়েল লোড করতাম। তো এখন পর্যন্ত ফুয়েলের কারণে আমার কিন্তু কখনো কোনো ধরনের প্রবলেম হয় নাই। তো এটা ছিল বাইকের প্রাইমারি স্পেসিফিকেশন, প্রাইমারি ইনফরমেশন। আমি আপনাদের সাথে তারপরে বিষয়গুলো আলোচনা করব। মেইনটেনেন্স কস্ট, এই বাইকটার আসলে খরচ কীরকম, যে আপনি অন এভারেজ মাসে বা বছরে কত টাকা খরচ করবেন। দেখেন, আমি এখন পর্যন্ত এই বাইকটা সাধারণত কী কী চেঞ্জ করি বা কী কী বিষয় আমার পরিবর্তন করতে হয় সেগুলো একটু কথা বলি। একটা হচ্ছে ইঞ্জিন অয়েল। আমি এই বাইকটিতে ব্যবহার করি শেল এর 10W40 লং রাইড। হ্যাঁ, লং রাইড একটা ইয়ে আছে, ইঞ্জিন অয়েল আছে, যেটার প্রাইস হচ্ছে আপনার হোপফুলি এখন 1080 টাকা, আগে ছিল 950 টাকা। তো যাই হোক, এই ইঞ্জিন অয়েলটা আমি চেঞ্জ করি এবং প্রতিবার আমি প্রায় 2500 কিলোমিটার পর চেঞ্জ করি। হ্যাঁ, যদিও 2500 কিলোমিটার পরে এক্সট্রা কিছু রাইড করার পসিবিলিটি আছে বা পসিবল হয়, কিন্তু আমি তবুও সেটা করি না। আমি জেনারেলি 2500 কিলোমিটার পর্যন্ত এই ইঞ্জিন অয়েল দিয়ে এই বাইকটাকে চালাই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি বাইকটার প্রতিবারই একটা করে অয়েল ফিল্টার চেঞ্জ করি। যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করি তখন একটা অয়েল ফিল্টার চেঞ্জ করতে হয়, এবং এটার প্রাইস হচ্ছে বাজারে 100 থেকে 120 টাকা। তারপর হচ্ছে আপনার এয়ার ফিল্টার। সাধারণত একটা এয়ার ফিল্টার দিয়ে আমরা 4-5 হাজার কিলোমিটার চালাইতে পারি, এবং একটা এয়ার ফিল্টার চেঞ্জ করতে গেলে বাইকটাতে আপনার মোটামুটি 400 থেকে 450 টাকা খরচ হয়। ফ্রন্ট এবং রিয়ার ব্রেক প্যাড, আমি এখন পর্যন্ত স্টক ব্রেক প্যাড চেঞ্জ করে একবার শুধুমাত্র আপনার বাইরে থেকে ব্রেক প্যাড লাগিয়েছিলাম, এবং সেটাও জেনুইন নেওয়ার চেষ্টা করেছি। হু নোস আসলে জেনুইন কি জেনুইন না, বাট পারফরমেন্স ভালো এখন পর্যন্ত। স্টক ব্রেক প্যাডটা আমি নেওয়ার চেষ্টা করেছি, এবং এটার প্রাইস হচ্ছে ফ্রন্টে যদি ভুল না বলি তাহলে 700 টাকা ছিল, এবং পেছনে বা রিয়ারে এটা ছিল 400 টাকা। এরপর আরেকটা জিনিস আসলে আমার এই বাইকে একটা প্রবলেম দেখেছিলাম, এই কারণে চেঞ্জ করতে হয়েছে। এটা হচ্ছে আপনার এই চাকার ভিতরে একটা রাবার থাকে, দ্যাট ইজ কল্ড ড্রাম রাবার। তো ওই ড্রাম রাবারটাও আমাকে আসলে দুবার চেঞ্জ করতে হয়েছে। স্টক ড্রাম রাবার যেটা ছিল সেটা বেশ ভালো ছিল, কিন্তু এরপরে যখন আমি আসলে শোরুম থেকে লাগিয়েছিলাম, দুইবার লাগিয়েছিলাম, দুটোই আসলে খুব বাজে পারফরমেন্স দেয়। ওগুলোর প্রাইসও ছিল আপনার 400 টাকার মতো। তো দ্যাটস অল। আর এরপরে এখন এই বিষয়গুলো জানার পর আপনারা বুঝতে পারতেছেন এটা আসলে কস্ট কীরকম, যা ইয়ারলি অথবা মান্থলি। হ্যাঁ, আর এখন এই বাইকটার ব্যাপারে আপনাদেরকে আরেকটা তথ্য বিষয়টা হচ্ছে কতটুকু রিলায়েবল। আমি যেহেতু ম্যাক্সিমাম সময় আসলে হাইওয়েতে ট্যুর করেছি, আর হাইওয়েতে এটা আসলে যারা ট্যুর করবেন তাদের জন্য কতটুকু রিলায়েবল হতে পারে সে ব্যাপারে বলি। আমি এখন পর্যন্ত মানে হাইওয়েতে ট্যুর করার সময় বা রাইড করার সময় কখনো কোনো পার্টস ড্যামেজ দেখি নাই বা পাই নাই, যেটা আমাকে আসলে ইনিশিয়ালি রাস্তায় ভোগাবে, এরকম কখনো কোনো প্রবলেম পাই নাই। তারপর হচ্ছে আপনার ফিউয়েল যদি কোনো কারণে খারাপ করেও থাকে, হু নোজ, আমি বলতে পারি না খারাপ ছিল কি ছিল না, বাট কখনো আমাকে ফিউয়েলের জন্য রাস্তায় এমন না যে বাইকটা থেমে গেছে, ইঞ্জিন স্টার্ট বন্ধ হয়ে গেছে, এরকম না, কখনো রোড সাইড ড্রপ করে নাই। তারপর হচ্ছে এটার সার্ভিস সেন্টার এক্সপিরিয়েন্স। আমি এই বাইকের যতগুলো সার্ভিস করিয়েছি এর মধ্যে একবার ছিল শুধুমাত্র আপনার সুজুকির অথরাইজড শোরুম সার্ভিস সেন্টারের বাইরে। তো সুজুকির অথরাইজড সার্ভিস সেন্টারের বাইরে একবারই করেছিলাম, এবং আসলে সত্যি বলতে আমি সুজুকির অথরাইজড সার্ভিস সেন্টারে যতটা হ্যাপি ছিলাম এতটা হ্যাপি বাইরে ছিলাম না। হ্যাঁ, তো অবশ্যই বলবো যে আমি এটা রেকমেন্ড করবো, বাইকটা আপনি যেখান থেকে কিনবেন অবশ্যই যদি সম্ভব সেখানে সার্ভিস করেন, অথবা এই বাইকের
যে অথরাইজড সার্ভিস সেন্টার আছে, সুজুকির যে অথরাইজড সার্ভিস সেন্টার আছে সেখানে সার্ভিস করাবেন। আমি সবসময় ওখান থেকে হ্যাপি। তো এরপরে এই বাইকের আর কোন কোন দিক আমি আসলে পছন্দ করি বা কোনটা আমার কাছে ভালো লাগে আমি সেগুলো নিয়ে একটু কথা বলি। এটার ইঞ্জিনের ব্যাপারে বলি। এই বাইকের ইঞ্জিন খুবই রিলায়েবল এবং খুবই রিফাইন্ড আমার কাছে মনে হয়। আমি বারবারই বলছি একটা কথা যে আমি কিন্তু এই বাইকটা নিয়ে আসলে বেশিরভাগ সময় ঢাকার বাইরে বা হিল সাইডে রাইড করেছি এবং ট্রাভেল করেছি। তো সেক্ষেত্রে আমার এই ইঞ্জিনটা কিন্তু যথেষ্ট পরিমাণ আসলে আমাকে সাপোর্ট দিয়েছে। তা না হলে আমি আসলে তিন্দুর মতো জায়গা, আপনার কেওকাডঙ্গের মতো জায়গা বা বগলেকের মতো জায়গা, এত খাড়া খাড়া পাহাড় কিন্তু খুব ইজিলি যাওয়া পসিবল না। হ্যাঁ, অনেকেই যাচ্ছে, অনেকেই যায়, সেখানে এক্সপিরিয়েন্সের ব্যাপারও আছে। হাওয়ার বাইকের ইঞ্জিন যদি আসলে আপনার কাছে অ্যাভেলেবল না হয় তাহলে কিন্তু এই সমস্ত হিল রাইড আপনার জন্য কমফোর্টেবল হবে না। তো এই জায়গাটা অবশ্যই আমাকে বাইক অনেক বেশি আসলে সাপোর্ট দিয়েছে। আমি হ্যাপি উইথ ইট। অ্যান্ড তারপরের বিষয় হচ্ছে যে বাইকের স্ট্যাবিলিটি, হাইওয়েতে কতটুকু স্টেবল থাকে, হাই স্পিডে কতটুকু স্টেবল থাকে, অথবা আপনি যখন পাহাড় রাইড করছেন তখন এটা কতটুকু স্টেবল থাকে। সত্যি বলতে আমি একটু বসে দেখাই আপনাদেরকে বাইকটা কতটুকু আসলে স্টেবল। হ্যাঁ, এই বাইকটা হচ্ছে ক্রিসমাস কম্প্যাক্ট। হ্যাঁ, আপনি যখন এই বাইকটাতে বসবেন, এটা হ্যান্ডলিং, এটা এত ক্লোজ, হ্যান্ডেলবারটা এত ক্লোজ এবং শর্ট। হ্যাঁ, এবং এটা রাইডিং পোশ্চার অসাধারণ, এক কথায় অসাধারণ, যার কারণে আসলে এটার রাইডিং স্ট্যাবিলিটি, এটার হ্যান্ডলিং এবং এটার ব্রেকিং অ্যাজ ওয়েল, হ্যাঁ, খুবই অসাধারণ। আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। এই বিষয়গুলো আসলে না বললেই না। তারপর হচ্ছে এটার সিটিং পজিশন সম্পর্কে একটু বলি। আপনি যেহেতু সিটি আর হাইওয়েতে রাইড করবেন এই বাইকটা নিয়ে, আপনাকে অবশ্যই একটা ভালো কমফোর্টেবল সিট থাকতে হবে। তা না হলে হয়তো লং রাইড আপনার জন্য কষ্ট হবে। তো আমি জেনারেলি আসলে একটু ব্যাক পেইনের রোগী। তো তারপরে যখন হাইওয়েতে রাইড করি আমি কখনোই বাইকের সিটের কারণে আমি ব্যাক পেইন ফিল করি নাই। হ্যাঁ, একটা জিনিস এখানে অবশ্যই বলতে হবে যে আপনি যদি লং টাইম বাইকে রাইড করেন, অর্থাৎ অ্যারাউন্ড 3 আওয়ার্স 4 আওয়ার্স কন্টিনিউয়াসলি, তাহলে অবশ্যই আপনার কিন্তু ইচিং ফিল হবে। হ্যাঁ, সো ওই ইচিংটা যেন ফিল না হয় এই কারণে অবশ্যই আপনাকে এভরি 1 আওয়ার আর 2 আওয়ার পরে একটা করে ব্রেক দিতে হবে, শর্ট ব্রেক দিতে হবে। এবং এটা আসলে ইঞ্জিনের জন্য কিন্তু আপনার ভালো। 10 মিনিট 15 মিনিট একটা ব্রেক দিলে আপনার ইঞ্জিনটাও ঠান্ডা হবে। তবে আরেকটা বিষয় বলবো, এটার পিলিয়ন সিট। হ্যাঁ, এটার পিলিয়ন সিটটা আসলে এতটাও কমফোর্টেবল না যে আপনি আপনার একটা পিলিয়ন নিয়ে, বিশেষ করে লেডি পিলিয়ন নিয়ে আপনি লং ট্রাভেল করবেন। আমি জেনারেলি আসলে লেডি পিলিয়ন নিয়ে এই বাইকটা লং ট্রাভেলে যাই না। জেনারেলি আমি একাই এই বাইকটা নিয়ে রাইড করি। তো সেক্ষেত্রে এটা কোনো একটা প্রবলেম হয় না বা তেমন একটা প্রবলেম কজ করে না আমার। আর বাইকটা যখন আপনি চালাবেন, ফুল কনফিডেন্স, এটার ব্রেকিংয়ের কারণে, এটার হ্যান্ডলিংয়ের কারণে, এটার সিটিং পজিশনের কারণে আপনি ফুল কনফিডেন্স নিয়ে চালাতে পারবেন। মানে কনফিডেন্স জিনিসটা কি আসলে আমার কাছে মনে হয় কি যে শুধুমাত্র এই বাইকের নিজের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে না কনফিডেন্স। এটা আপনি কিভাবে বাইকটা চালাচ্ছেন, কিভাবে ডিল করতেছেন, আপনার এক্সপিরিয়েন্স কি, সে ব্যাপারগুলো কিন্তু ম্যাটার করে। আপনি যদি আসলে স্কিলড না হন, আপনার যদি এক্সপিরিয়েন্স কম থাকে বাইকের ব্যাপারে, হাইওয়ে রাইডিংয়ের ব্যাপারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বাইকের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে কিন্তু আপনি কনফিডেন্স পাবেন না। সো এখানে কিন্তু একটা রাইডারের নিজস্ব এক্সপিরিয়েন্সের ব্যাপারটা অনেক বেশি ম্যাটার করে। আর একটা জিনিস অবশ্যই বলবো, একটু সামনে থেকে এসে দেখাও এই বাইকটার যে লুক। হ্যাঁ, এই বাইকটার লুক মার্ভেলাস, আমার কাছে বলতে এক কথায় মার্ভেলাস। এই প্রাইস সেগমেন্টে, এই প্রাইস রেঞ্জের সামনে থেকে এসে দেখাও, এটা কিন্তু মার্ভেলাস। এক কথা আমার কাছে এই বাইকটা অনেক অসাধারণ লাগে। ওকে, এবার সাইড প্রোফাইল একটু সাইড থেকে দেখাও। এটার সামনে থেকে, এটা পেছন থেকে, সাইড থেকে, যেই এই বাইকটা চালাক না কেন, আমার কাছে মনে হয় যে যখনই এই বাইকটা রাস্তায় কেউ নিয়ে নামে তখন আসলে তার দিকে একবার হলেও তাকাইতে হয়। স্টিল আমি আসলে তাকাই, আমার কাছে ভালো লাগে বাইকটা, সিন্স ইটস আ ফেমাস অর ইটস আ প্রমিনেন্ট বাইক টু মি। তারপরে আরেকটা বিষয় বলবো, এই বাইকের আসলে কোন কোন দিকে আসলে আমি পছন্দ করি না বা খারাপ লাগার দিক থেকে, এটা আসলে বলা দরকার। হ্যাঁ, অবশ্যই একটা বাইকের ভালো দিক তো থাকবে, সাথে সাথে খারাপ দিকও থাকবে। আর সব কিছু যে ভালো হবে ব্যাপারটা এরকম না। তো আমার দৃষ্টিতে যে জিনিসগুলো খারাপ লাগে সেগুলো আমি আপনাদের একটু সংক্ষেপে শেয়ার করি। এটার প্রথমে হেডলাইটের কথা বলবো। এটার হেডলাইটটা আসলে ইনসাফিসিয়েন্ট। আমি বলেছি বারবার যে আমি হাইওয়েতে রাইড করি, সো হাইওয়ের জন্য কিন্তু আমার এখানে একটা ভেরি পাওয়ারফুল হেডলাইটের দরকার ছিল। একটা এলইডি হেডলাইট আছে which is very insufficient for the highway touring. তো এই হাইওয়ে ট্যুরিংয়ের জন্য আমি কিন্তু অ্যাডিশনাল একটা ফগলাইট লাগিয়ে নিয়েছি, এবং আগেও ফগলাইট আমার ছিল, তো এখন আর সেই সমস্যাটা নাই, হচ্ছে না। এবং দ্বিতীয় যে বিষয়টা আমি এখানে রিয়েলাইজ করি সেটা হচ্ছে যে এটার গিয়ার শিফটিংটা ভেরি হার্ড, স্পেশালি ফর দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গিয়ার শিফটিং। তো ওই দুইটা গিয়ার শিফটিংয়ের পরে থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ ওই গিয়ারগুলো আসলে কিন্তু যথেষ্ট পরিমাণ সফট, স্মুথ এবং ততটা প্রবলেম ক্রিয়েট করে না। বাট প্রথম এবং সেকেন্ড গিয়ারগুলো আমাকে যথেষ্ট পরিমাণ ভোগায়। আর এরপরে
জাস্ট এ মিনিট। ওকে, খারাপ দিকের মধ্যে এই দুটো জিনিস আমার কাছে ছিল। আর পিলিয়নের কথা তো বলেছি যে পিলিয়ন সিটটা আসলে অতটা বেশি কমফোর্টেবল না, স্পেশালি যদি লেডি পিলিয়ন থাকে তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য কমফোর্টেবল হবে না। আর এরপরে আমি আপনাদের সাথে আমার লং রাইড একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। যেহেতু ম্যাক্সিমাম সময় আমি পাহাড়ে রাইড করেছি, তো পাহাড়ে রাইডিংয়ের আমি আরেকটু ডিটেলস ওভারভিউ আপনাদেরকে দিতে চাই। পাহাড়ে রাইড করলে কীরকম এই বাইকটা পারফর্ম করে। আমি এই বাইকটা পারচেস করার পরে সর্বপ্রথম যে রাইডটা দিয়েছিলাম সেটা বান্দরবনে দিয়েছিলাম। ঢাকা থেকে প্রথমে গিয়েছিলাম রাঙামাটি থেকে তারপরে গিয়েছিলাম বান্দরবন, এবং বান্দরবন থেকে আপনার ডিম পাহাড় হয়ে আলীকদম লামা হয়ে তারপর ঢাকা ব্যাক করেছিলাম। এই রাস্তাগুলো সাধারণত যারা গিয়েছেন তারা আসলে খুব ভালো করেই জানেন যে ডিম পাহাড় কতটা খারাপ পাহাড় এবং রাঙামাটির রাস্তাগুলো কতটুকু জিগজ্যাগ। হ্যাঁ, পুরো বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি এই রাস্তাগুলো কিন্তু পুরোটাই জিগজ্যাগ রাস্তা। তো ওই জিগজ্যাগ রাস্তাগুলো কিন্তু আপনার বাইকের ব্রেকিং, আপনার বাইকের হ্যান্ডলিং, তারপর হচ্ছে আপনার বাইকের কি বলবো, তো এই বিষয়গুলো আসলে খুবই কিন্তু ম্যাটার করে, এবং আমি স্যাটিসফাই ছিলাম। এরপরে আরেকটা ট্যুর দিয়েছিলাম আমি ঢাকা থেকে সিলেটে, এবং সিলেটে যে ট্যুরটা ছিল সেটা আমি একদিনে আপনার সিলেট টাউন থেকে জাফলং হয়ে বিছানাকান্দি হয়ে ভোলাগঞ্জ সাদা পাথর গিয়েছিলাম। পুরোটা ছিল আপনার বর্ডার রোডে, একদম পুরোপুরি কাঁচা রোডে, বর্ডার রোডে। তো এটা আসলে অফ রোড বাইক না, এবং ওই সময়টা আসলে বৃষ্টির সময় হওয়ার কারণে বেশ কয়েকটা রাস্তা আসলে আমাকে কাদামাটি রাস্তায় চালাইতে হয়েছে। তো তখনও এই বাইকটা আসলে ওই সমস্ত রাস্তায় যতটা পারফর্ম করে, যেরকম ওয়েল পারফর্ম করে, খুবই ভালো, খুবই ভালো। এবং এরপর আমি কিন্তু বাইকটা নিয়ে আরও একবার আপনার বান্দরবনে ট্যুর দিয়েছিলাম। গত বছর সম্ভবত বান্দরবনে ট্যুর দিয়েছিলাম। সে সময় আমি কিন্তু তিন্দু গিয়েছিলাম এই বাইকটা নিয়ে। তিন্দু বাজার পর্যন্ত বাইকটা নিয়ে সরাসরি যাই এবং আসি, তারপর আবার সেখান থেকে বগালেক এবং কেওক্রাডং। তো আসলে এক কথা এই বাইকটা পাহাড়ি রাইডিংয়ের জন্য যথেষ্ট পরিমাণ কমফোর্টেবল। এই প্রাইস রেঞ্জে আমি বলতেছি আবার, যেটা এই প্রাইস রেঞ্জে অবশ্যই খুবই ভালো, এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এই বাইকটা কখনো আমাকে নিরাশ করে বা হতাশ করেনি। আমি খুবই স্যাটিসফাই ছিলাম। আরেকটা বিষয় না বললেই না, এই বাইকটা কিন্তু আমি বেশ কিছুবার বৃষ্টির মধ্যেও চালিয়েছি। কেন বৃষ্টির কথা বলতেছি, আপনার এই বাইকের ব্রেকিংটা শুধুমাত্র আপনি ড্রাই রোডে কিন্তু খুব একটা বুঝবেন না। হ্যাঁ, সবসময় তো আমরা ড্রাই রোডেই চালাই, কিন্তু কখনো যদি আমরা বৃষ্টির মধ্যে পড়ি বা ভেজা রাস্তায় পড়ি, তাহলে সেক্ষেত্রে এই বাইকটা ব্রেকিং কীরকম দেয়, অথবা এই বাইকটা নাইট রাইড আপনাকে এরকম এক্সপিরিয়েন্স দেবে। হেডলাইট খুবই খারাপ, আগেই বলেছিলাম। সো নাইট রাইডের ক্ষেত্রে আপনাকে অক্সিলারি বা ফগ লাইট ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে একটা প্রবলেম করে না। আমি অলরেডি একটা FNMD2 V3 লাগিয়েছি, এবং এটা নিয়ে আমি ঢাকা থেকে কুষ্টিয়া লং রাইড রাতেই করেছি। যাওয়া এবং আসা দুটো রাতে ছিল, এবং যথেষ্ট পরিমাণ কমফোর্টেবল ছিল জার্নিটা। আর এই বাইকটা আপনার ওয়েট বা ভেজা রাস্তায় যথেষ্ট পরিমাণ ভালো ব্রেকিং দেয়। হ্যাঁ, তবে এখানেও কিন্তু আপনার নিজের কনফিডেন্স এবং নিজের এক্সপিরিয়েন্স ম্যাটার করে। জাস্ট এই বাইকটাতে ABS নাই বলে আপনার এই বাইকটা স্কিড করবে এরকমটা না। হ্যাঁ, আপনাকে অবস্থা বুঝে ব্যবস্থা আর কি। আপনি বাইকটা যখন চালাচ্ছেন তখন কীভাবে চালাচ্ছেন, হ্যাঁ, কতটুকু দূরত্বে ব্রেক করতে চাচ্ছেন, কীভাবে ব্রেকিং করতেছেন, সবগুলো বিষয় কিন্তু এখানে ম্যাটার করে। সো আমি ওই বৃষ্টির মধ্যেও কিন্তু অ্যারাউন্ড 80 to 90 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে বাইক চালিয়েছি, এবং খুব কমফোর্টেবলি ব্রেক করেছি। তো সেক্ষেত্রেও কিন্তু এই বাইকটা আমাকে হতাশ করেনি। ওকে, এখন এই বাইকটার বর্তমান মার্কেট প্রাইস সম্পর্কে বলি। আমি যতটুকু জানি এই বাইকটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে প্রায় 2,50,000 টাকা, এর আশেপাশে 1,000 টাকা কম বেশি হইতে পারে। এবং এই বাইকের এই প্রাইস রেঞ্জের আর কম্পিটিটর কারা কারা আছে বা কী বাইক আছে, যদি ভুল না বলি তাহলে এই বাইকটার কম্পিটিটর হিসেবে এখন মার্কেটে হয়তো SZS FI V2 এই বাইকটা আছে, যেটা আমার আগে ছিল, হ্যাঁ, ইয়ামাহার। এবং আরেকটা বাইক হচ্ছে আপনার সম্ভবত পালসার N160, যদি ওটার প্রাইস হতো একটু বেশি থেকে। হ্যাঁ, আর হচ্ছে আপনার পালসার আগের যে মডেলটা সেটাও হতে পারে। তারপর হচ্ছে হোন্ডা হর্নেট আগের মডেলটা 150cc যেটা, সেটাও হতে পারে। তো এই বাইকগুলো সাধারণত হচ্ছে এটার কম্পিটিটর। আর এই বাইকের সাথে এই বাইকটা কম্পেয়ার করতে গেলে ব্যক্তিগতভাবে যেহেতু আমার আসলে SZS FI V2 ওই বাইকটা আগে ছিল, আমি ওই বাইকের থেকে এই বাইকে মাচ হ্যাপি। ওইটার থেকে এটার প্রাইসও একটু বেশি। হ্যাঁ, আমি যখন কিনেছিলাম 3 বছর আগে, তখন প্রায় 2,40,000 টাকা আশেপাশে ছিল। তো তারপরও আমি এই বাইকটা নিয়ে অবশ্য ওই বাইকের থেকে অনেক বেশি হ্যাপি। ওটা তো ABS ছিল না, এটা তো ABS নাই। আমি ইন্টেনশনালি ABS ছাড়া বাইকটাই নিয়েছিলাম, এটা আমার নিজস্ব প্রয়োজনে। তো যাই হোক, ওভারঅল অন্যান্য বাইকের তুলনায় আমার কাছে মনে হয় এই বাইকটা এই প্রাইস সেগমেন্টে, হ্যাঁ, এটা ভ্যালুয়েবল। বাট আলটিমেটলি ইজ ইট ওর্দি টু বাই দিস ওয়ান ইন 2026? এইটা আমার থেকে আসলে আপনারা ভালো বুঝবেন, কারণ এক একজনের
পয়েন্ট অফ ভিউ এক এক রকম হইতে পারে এবং এক একজনের পছন্দ এক এক রকম হইতে পারে। বাট হাওয়েভার এই বাইকটা ব্যবহার করার পরে ব্যবহারের ওপর বেস করে আমি এখনও বলতে পারি অন্য অন্য বাইকের তুলনায় ইট ইজ ওয়ার্থ টু বাই। অবশ্যই এটা কিছু নেগেটিভ দিক থাকবে, অনেকের কাছে প্রাইসটা অনেক হাই মনে হইতে পারে, হু নোজ, বাট প্রাইসটা হাই হওয়ার পিছনে কিন্তু অনেক রিজন আছে। কোম্পানি থেকে সরাসরি আসলে এই সমস্ত বাইকের প্রাইসটাকে হাই করেই কিন্তু আমাদের কাছে পাঠায়, বাট এরকম না। আমাদের বাইকগুলো ইম্পোর্ট করতে গেলে প্রত্যেকটা বাইকের ওপর কিন্তু যথেষ্ট পরিমাণ হাই ট্যাক্স দেওয়া লাগে, হ্যাঁ, ডিউটি ট্যাক্স বা ইম্পোর্ট ট্যাক্স দেওয়া লাগে। এই কারণে আসলে বাইকের প্রাইসগুলো কিন্তু অনেক বেড়ে যায়। তো তারপরও এই বাইকটার বর্তমান পারফরমেন্স মার্কেট অনুযায়ী, মার্কেট প্রাইস অনুযায়ী আমার কাছে অনেক যথেষ্ট পরিমাণ স্যাটিসফাইং লাগে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, আসলে এই বাইকটা কাদের জন্য প্রেফারেবল বা কাদের জন্য সুইটেবল, যাদের প্রাইসটা আসলে লো, যারা আমরা আসলে স্পোর্টস বাইক হিসাবে 5 লাখ টাকা 7 লাখ টাকার বাইক কিনতে পারি না, তাদের জন্য আসলে আমি মনে করি এটা একটা ভালো চয়েস হতে পারে, যেহেতু এটা একটা মোটামুটি স্পোর্টস লুক দেয় এবং পারফরমেন্স বেশ ভালো। তারপর হচ্ছে এটা ডেইলি যারা কমিউট করেন, সিটি রাইড করেন, তাদের জন্য বেশ ভালো একটা অপশন হতে পারে। যারা হাইওয়ে রাইড করবেন তাদের জন্য কিন্তু ভালো অপশন হতে পারে, কারণ আমি অলরেডি এটা নিয়ে হাইওয়ে লং রাইড করেছি 10,000 কিলোমিটার প্লাস আই গেস। যারা বেশি বেশি ট্যুরিং করেন, যারা বেশি বেশি লং রাইড করেন, তাদের জন্য এটা ভালো হতে পারে। এবং আরেকটা বিষয়, নিউ রাইডারদের থেকে আমার কাছে মনে হয় যারা এক্সপিরিয়েন্স রাইডার তাদের জন্য এটা ভালো। তো ভিডিও শুরুতে যে কথা বলেছিলাম যে এই বাইকটা আসলে 2026 সালে এসে ইজ ইট ওয়ার্থি টু বাই দিস ওয়ান অর নট, এটা এখন আপনাদের কাছে প্রশ্ন। কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটা কেমন লাগলো। আর যদি এই বাইক সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট আনসার দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।